আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। পাতার এক পাশ পড়বেন, অন্য পাশ পড়বেন না, তা তো হয় না। দেশে এলেই আমাকে টেনে ছিঁড়ে ফেলতেন। আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রাখছেন? আমি নিজেই একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বড় হওয়া ছেলে। ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদ হয়েছে, এমন অনেক কথা বলেছেন অভিনয়শিল্পী আলভি তার সদ্য প্রকাশিত ভিডিওতে। আর কি কি বললেন তিনি? আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাই নাই। কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি। ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না। আমার আফরা ইবনাত খান ইকরা যখন মারা যায়, সে সময় শুটিংয়ের কাজে নেপালে ছিলেন অভিনেতা জাহের আলভি। ইকরার মৃত্যুর পর তার দাফনেও আসেননি আলভি। তার এই না আসায় পরক্রিয়ার অভিযোগ সব মিলিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এসব অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে ফেসবুকে 28 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে দেশে না ফেরা, স্ত্রীর শেষ যাত্রায় অনুপস্থিত থাকা এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ সব বিষয়ে কথা বলেন আলভি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেন, কথাগুলো শুনবেন এবং প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাই নাই। এই টক্সিসিটির মধ্যেও আমরা আসলে সংসারটা চালায় যাচ্ছি। কারণ মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে, যে কারণে ও বাধ্য হয়েছে 22 সেকেন্ডের ভিডিও কল। শুরুতেই সমালোচকদের উদ্দেশ্যে আলভি বলেন, গল্পের একটা পাতা পড়েই বিচার করছেন। গল্পের একটা পাতা পড়েই আপনারা মনের মতো যা ইচ্ছা বলছেন, কিন্তু পাতার এক পাশ পড়বেন, অন্য পাশ পড়বেন না, তা তো হয় না। তিনি জানান, তিনি সব কিছু গুছিয়ে বলার মতো পরিস্থিতিতে নেই। তিনি নেটিজেনদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতেই এই ভিডিওটি করেছেন। দেশে এলেই আমাকে টেনে ছিঁড়ে ফেলতেন। দাফনে না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আলভি বলেন, আপনারা বলছেন যে মানুষটা ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে চলে গেল, শেষবারের মতো তার মুখটা দেখতেও আমি আসলাম না, কিন্তু আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রাখছেন? আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই মব তৈরি হতো, আমাকে টেনে ছিঁড়ে ফেলতেন। আমার ফোনে এরকম এত এত হুমকি আমি বলে বোঝাতে পারবো না। তিনি দাবি করেন ঢাকায় তাকে মেরে ফেলার জন্য লোক ঠিক করা ছিল। তাহলে তিনি যদি মারা যান, তার ছেলে রিজিকের কি হবে? আলভি আরও জানান, ইকরার পরিবার তাকে ইকরাকে দেখতে দেয় নাই, যদিও তিনি দেশে আসেননি। এছাড়া ভিডিওতে আবেগ আপ্লুত হয়ে আলভি বলেন, 16 বছর ইকরার সঙ্গে সংসার করেছি। একটা মানুষ যদি তার শত্রুর সঙ্গেও 16 বছর এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তাকে দেখার জন্য ছটফট করে। আর সে আমার বউ ছিল, ভালোবেসে আমরা বিয়ে করেছি। সে মারা গেছে, শেষবারের মতো তার চেহারা আমি দেখব না? তিনি আরও জানান, সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই ইকরার সাথে তার সম্পর্কটা টক্সিক ছিল। ইকরা অনেক আগে থেকেই তার কাছে তালাক চেয়েছে, কিন্তু তিনি কোনোদিনই তালাক দিতে চাননি। থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাই নাই। তার ভাষ্যে, আমি নিজেই একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বড় হওয়া ছেলে। ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদ হয়েছে, আমি চাইনি আমার সন্তান রিজিক সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে যাক। তবে ইকরার এই ঘটনায় তৃতীয় পক্ষের হাত আছে বলেও মনে করেন তিনি। তার মতে, আমাদের কমন কিছু মানুষ দিনের পর দিন মানসিকভাবে আঘাত করে এই জায়গায় নিয়ে এসেছিল। একটা সংসার তখনই টক্সিক হয় যখন বাইরের মানুষ ইনভলভড হয়। তবে এ বিষয়ে বিস্তারিত পরে বলবেন বলে জানান তিনি। গত শনিবার দুপুর 11:15টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর একটি বাসায় ইকরা নিজেই নিজের জীবনের ইতি টানেন। এই ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে আবেগঘন পোস্টে আলভি লিখেন, খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বানও জানান তিনি। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।